আকবর আলী খানের মতে আমাদের প্রধানমন্ত্রী মোগল সম্রাটদের থেকেও বেশি শক্তিশালী, বেশি ক্ষমতাবান। আনুপাতিক প্রতিনিধিত্ব আমাদের দেশে প্রতিষ্ঠা করবো কিনা সে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে হবে। আমরা আশা করছি যে আমরা এই মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে একটা পর্যায়ে পৌঁছতে পারবো। একটা জাতীয় সনদ প্রণীত হবে এবং জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। আওয়ামী লীগ তো দল হিসাবেই এখন আমরা দেখছি না। আপনি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনে ছিলেন, কি সংস্কার এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং এই যে প্রস্তাবনা আপনি করেছিলেন সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে সামনে নির্বাচন কি কতটুকু অগ্রসর হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং আমরা 8 জন সেই কমিশনের সদস্য ছিলাম। তা আমরা অনেকগুলো প্রস্তাব করেছি, অনেকগুলো সুপারিশ আমরা প্রণয়ন করেছি এবং সরকারের কাছে আমরা জমা দিয়েছি। ওই সুপারিশকে দুইভাবে ভাগ করা যায়। কতগুলো সুপারিশ যেগুলো আইন পরিবর্তনের মাধ্যমে, যেগুলো অধ্যাদেশ আকারে অধ্যাদেশ জারি করে আইন পরিবর্তনের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, এবং কতগুলো নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। ওগুলোর জন্য সংবিধান সংশোধনের দরকার নেই এবং ওগুলোর জন্য যে রাজনৈতিক দলেরও ওগুলোর ব্যাপারে দ্বিমত থাকার কথা নয়। তো ওই সংস্কার সুপারিশগুলো আমরা সরকারের কাছে দিয়েছি এবং আশা করি যে সরকার শিগগিরই অধ্যাদেশ জারি করে কিংবা নির্বাহী আদেশে তারা এগুলো বাস্তবায়ন করবে। এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের উপর বহুলাংশে নির্ভর করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। তো এই প্রক্রিয়াটা চলছে এবং সরকার আশা করি দ্রুতই এগুলো বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ নেবে। আর কতগুলো সংস্কার আছে যেগুলোতে সংবিধান সংস্কার করা দরকার, সংবিধান পরিবর্তন করা দরকার এবং সেগুলোর জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার, রাজনৈতিক দলের মতামত নেওয়া দরকার। তো সেই সব ব্যাপারে আমরা এখন আলাপ আলোচনা করছি রাজনৈতিক দলের সাথে। আমরা 2 ধাপে আলোচনা করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা প্রথম ধাপে আমরা যে 6টা সংস্কার কমিশনের যে সকল সুপারিশ করেছে তার ভিত্তিতে একটা স্প্রেডশিটের মাধ্যমে 166টা সুপারিশ আমরা রাজনৈতিক দলের কাছে প্রেরণ করেছি। ওই রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে প্রথম ধাপে এবং প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আমরা ব্যক্তিগতভাবে আমরা সরাসরি আলোচনা করেছি। কারোর সাথে দিনব্যাপী, কারোর সাথে একাধিক দিন আমরা আলোচনা করেছি। তো ওই আলোচনার প্রেক্ষিতে, ওই আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছে এবং যেগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। আর কতগুলো বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভবপর হয়নি, সেগুলো জটিল, সেগুলোতে সংবিধান সংশোধন লাগবে। তবে যেগুলোতে সংবিধান সংশোধন লাগবে এইরকম কতগুলো বিষয় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। যেমন আমরা সংবিধানের 70 অনুচ্ছেদ সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছেছি। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা ঐক্যমত্যে পৌঁছেছি নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে কিভাবে করা হবে, একটা বিশেষায়িত কমিটির মাধ্যমে করা হবে। রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা ঐক্যমত্যে পৌঁছেছি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ এবং একই সাথে নিম্ন আদালতের বিকেন্দ্রীকরণ, যাতে মানুষের দোরগোড়ায় আদালত পৌঁছতে পারে, মানুষ বিচার পেতে পারে, ন্যায় বিচার পেতে পারে। তো এইসব বিষয়ে এর মধ্যে ঐক্যমত্যে পৌঁছে গিয়েছে। আরও অনেকগুলো বিষয় এখন আমাদের ঐক্যমত্যে পৌঁছতে হবে। কতগুলো মৌলিক বিষয়ে, যেমন আমাদের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, এ ব্যাপারে যাতে এইসব প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয় এবং শক্তিশালী হয়, কার্যকর হয়, দল নিরপেক্ষভাবে আচরণ করতে পারে। এইসব প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে আমাদের আলোচনা শুরু হয়েছে, এখন ঐক্যমত্যে পৌঁছা যায়নি। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে সবাই একমত, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গড়তে হবে, কীভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ পাবে, সে ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছা যায়নি। এ ব্যাপারে আমরা আলোচনা করছি। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেওয়া হয়েছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। তো এইরকম যাতে ভবিষ্যতে না করা যায়, ভবিষ্যতে যাতে যে দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে সংসদে বিরাট সংখ্যক কাজে লাগিয়ে তারা যাতে কথায় কথায় সংবিধান সংশোধন করতে না পারে, সে ব্যাপারেও আমাদের ঐক্যমত্যে পৌঁছা দরকার, সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে।
তারপরে আমাদের প্রধানমন্ত্রী বিরাট ক্ষমতাধর, প্রয়াত আকবর আলী খানের মতে আমাদের প্রধানমন্ত্রী মোগল সম্রাটদের থেকেও বেশি শক্তিশালী, বেশি ক্ষমতাবান, এমনকি রাসান জাতদের থেকেও বেশি ক্ষমতাবান। প্রধানমন্ত্রীর ক্ষমতায় এবং প্রধানমন্ত্রীর মেয়াদে আমাদের সে ব্যাপারে সংস্কার করতে হবে। তারপরে নারী আসনের ব্যাপারে, নারীদের সরাসরি নির্বাচনের ব্যাপারে বহুদিন থেকে দাবি, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এবারে অঙ্গীকার আছে, তো সেটা যাতে বাস্তবায়িত হয়। তারপরে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোতে সংস্কার করা দরকার, যেমন জরুরি অবস্থা জারি, তারপরে সংসদের উচ্চকক্ষ কীভাবে করতে হবে, আমাদের পিআর পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্ব আমাদের দেশে প্রতিষ্ঠা করবো কিনা সে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে হবে। তো অনেকগুলো ব্যাপারে এখনও আলাপ আলোচনা চলছে। আমরা আশা করছি যে আমরা এই মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে একটা পর্যায়ে পৌঁছতে পারবো। একটা জাতীয় সনদ প্রণীত হবে এবং জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, আমরা আশা করি। জাতীয় সনদ নিয়ে বলছিলেন, জাতীয় সনদ আসলে এখন পর্যন্ত কতটুকু কার্যক্রম আপনারা এগোতে পেরেছেন, এবং এই জুলাই মাসে আসলে জাতীয় সনদ হওয়ার কথা ছিল? আমি তো আগেই ফিরিস্তিরা দিয়েছি। আমরা 6-7টা বিষয়ে আমরা এর মধ্যে ঐক্যমতে পৌঁছেছি। আরও কতগুলো মৌলিক বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছতে হবে। আমি আগেই বলেছি, মৌলিক বিষয় যেমন আমাদের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, তারপরে সংবিধান যাতে অতি সহজে সংবিধান সংশোধন করা না যায় সেই ব্যাপারে আমাদের ঐক্যমতে পৌঁছতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতায়, প্রধানমন্ত্রীর মেয়াদে লাগাম টানতে হবে। তো এইসব বিষয়ে আমরা এখন আলাপ আলোচনা করছি। তো আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। একটা ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে এবং স্বাক্ষরিত হবে। আপনাদের দ্বিতীয় দফায় ঐক্যমতে আলোচনা চলছে, 166টি প্রস্তাবনা নিয়ে আপনারা আলোচনা শুরু করেছেন। এখন পর্যন্ত আসলে স্পেসিফিক্যালি কতগুলো সংস্কারে তারা রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছে? আমি তো বলছি আমাদের 7টা বিষয়ে আমাদের দ্বিতীয় ধাপে আমরা ঐক্যমতে পৌঁছেছি। তো তার আগে আমরা অনেকগুলো বিষয় ঐক্যমতে পৌঁছেছি। ওগুলো সহজ, ওগুলো নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে এবং কতগুলো প্রশাসনিক ক্ষেত্রে, তারপরে দুর্নীতি দমনের ক্ষেত্রে, তারপরে পুলিশ সংস্কারের ক্ষেত্রে, ওগুলো অত স্পর্শকাতর নয়, ওগুলোতে সংবিধান সংশোধন করতে হবে না। তো ওইগুলোর অনেকগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি আমরা। কিন্তু আমাদের যে কতগুলো মৌলিক বিষয়ে যদি ঐক্যমতে পৌঁছতে না পারি, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর মেয়াদে সেখানে সীমিত করা, তারপরে আমাদের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, আরেকটা হলো যেমন নারীর আসন, আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমাদের ভোট হবে কিনা। তো এইসব ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করছি। আমরা সর্বশেষ একটি চিত্র দেখেছি যে বাংলাদেশে একটি দল, তাদের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল এক মঞ্চে যায় এবং সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচনে অংশগ্রহণীয় একটা সংখ্যা দেখা দিচ্ছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব বলে আপনি মনে করেন কিনা, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ কতটুকু সুফল পেতে পারে? আমাদের 2 ধরনের নির্বাচন পদ্ধতি আছে মোটা দাগে। একটা হলো আসন ভিত্তিক, যেটা আমাদের এখন সংসদ নির্বাচন হয় আসন ভিত্তিক পদ্ধতিতে। আরেকটা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব, যেটা রাজনৈতিক দলের ভোটের হারের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারিত হয়। তো এই অনেক দেশেই এই 2 ধরনের পদ্ধতি বিরাজমান। তো এই 2 ধরনের পদ্ধতিরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। তো আমরা যেটা প্রস্তাব করেছি, সংসদের নিম্নকক্ষে বর্তমান যে আসনভিত্তিক পদ্ধতি আছে সেটা অব্যাহত রাখা এবং সংসদের উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতি প্রচলন করা। তো আমি মনে করি এটা সম্ভব যদি আমরা ঐক্যমতে পৌঁছতে পারি। আমি আশা করছি যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো এবং এর ভিত্তিতে জাতীয় সনদ প্রণীত হবে এবং স্বাক্ষরিত হবে। আমি তো নিশ্চিত এই সংস্কারগুলো হলে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব ফেব্রুয়ারির মধ্যে। অন্যদিকে একটি আলোচনা আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগের একটি পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যাবে। বর্তমানে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে পিআরটা চাচ্ছে, আপনিও কি ঠিক সেটাই মনে করেন কিনা?
আওয়ামী লীগ তো দল হিসাবেই এখন আমরা দেখছি না। আওয়ামী লীগের তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, দল হিসাবে তাদের পুনর্গঠন করতে হবে, দল হিসাবে তাদের সেই নির্বাচনে অংশ নিতে হবে, তারপরে তো তাদের প্রতিনিধিত্ব। সেই ক্ষেত্রে স্বতন্ত্র যারা নির্বাচন করবে সেই বিষয়টা আসলে কীভাবে নির্ধারণ হবে? আনুপাতিক প্রতিনিধিত্বে স্বতন্ত্র পক্ষে নির্বাচন করা সম্ভবপর নয়, তো এই দুরূহ। আনুপাতিক প্রতিনিধিত্বে স্বতন্ত্র পক্ষে নির্বাচন করাটা দুরূহ। তবে এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা যেমন প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেটা হলো সংসদের উচ্চকক্ষে অর্ধেক হবে দলীয়, অর্ধেক হবে নির্দলীয়, এবং তো এই নির্দলীয় ব্যক্তিদের মাধ্যমে যে সমাজের সকল ক্ষেত্রে যাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ব্যবস্থা করা যাবে। বাংলাদেশে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী কার্যক্রমের পর 5ই আগস্ট ঘটে, এবং এরপরের বাংলাদেশ আপনি দীর্ঘদিন মানে নাগরিকদের সঙ্গে কাজ করেছেন, একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করেছেন। আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী 5ই আগস্টের পরে বাংলাদেশ কি সেই বাংলাদেশে পৌঁছাবে কিনা যেমন বাংলাদেশ আপনি চান? সেটাই তো সবার আকাঙ্ক্ষা। আমরা একটা নূতন বাংলাদেশ পাবো, যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে, দুর্বৃত্তায়ন থাকবে না। আমরা এই যে আমাদের মধ্যে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলোর অবসান ঘটবে। তো আমি বিশ্বাস করতে চাই যে আমরা এই যে শহীদের আত্মত্যাগ এবং শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, তাদের আত্মত্যাগ আমরা কেউ বৃথা যেতে দেব না। এবং একই সাথে যারা আহত হয়েছে, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকে, তাদেরও আত্মত্যাগ আমরা তার প্রতিও শ্রদ্ধা, তার প্রতিও আমরা সেই যথাযথভাবে মূল্যায়ন করব। এবং তার আলোকেই আমরা কতগুলো মৌলিক সংস্কার, কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা ব্যাপারে একমত হব, কতগুলো মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে একমত হব, এবং যার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, এবং যার উপর দাঁড়িয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এখানে প্রচলন করতে পারবো। আমি আশাবাদী হতে চাই।